রমা দেবী এবং দীনেশ বাবুর এক ছেলে সুধীর এবং এক মেয়ে প্রীতি। সুধীরের বিয়ে জয়ার সাথে আজ প্রায় 15 বছর হয়ে গেছে, কিন্তু জয়া দুর্ভাগ্যের কারণে তার বিয়ের 3 বছরের মধ্যেই সুধীরের একটা বড় অ্যাক্সিডেন্ট হয় এবং সে বিছানা সজ্জা হয়ে যায়। তাই জয়াকেই সংসারের হাল ধরতে হয়। তবে জয়া একা নয়, তার সঙ্গে তার ননদ প্রীতি প্রত্যেক কাজে তাকে সাহায্য করে। দুই ননদ বৌদি মিলে আজ 12 বছর ধরে পকোড়া বিক্রি করে সংসার চলায়। জয়ার একটি ছোট মেয়ে আছে, তার নাম ঋতু। ঋতু এখন স্কুলে পড়ে। একদিন জয়া এবং প্রীতি বাজারে গরম গরম পকোড়া বিক্রি করছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি নেমে আসে। আরে দিদি, আবার বৃষ্টি নেমে এসেছে। আজ মনে হয় আমাদের পকোড়াগুলো বিক্রি হবে না। এত বৃষ্টিতে কে পকোড়া কিনতে আসবে বলো তো? বৌদি, তুমি চিন্তা করো না, দেখবে পকোড়া ঠিক বিক্রি হয়ে যাবে। তোমার মনে নেই আগের সপ্তাহে যখন এরকম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তখন আমাদের সব থেকে বেশি পকোড়া সেল হয়েছিল। দেখবে আজকেও এই বৃষ্টিতে সবাই পকোড়া কিনতে আসবে। প্রীতির কথা শেষ হতে না হতেই তাদের দোকানের সামনে কয়েকজন ছাতা নিয়ে এসে দাঁড়িয়ে যায়। সবাই গরম গরম পকোড়া কেনে এবং দেখতে দেখতে তাদের সমস্ত পকোড়া বিক্রি হয়ে যায়। দিদি, তুমি ঠিকই বলেছিলে। দেখো, সমস্ত পকোড়া বিক্রি হয়ে গেছে। আমাদের আর চিন্তা নেই। আজকে বাবা মায়ের ওষুধ আর ঋতুর জন্য একটা ছাতা নিয়ে বাড়ি ফিরবো। সে তো নেবেই, সঙ্গে তোমার কোমরের ব্যথার ওষুধটাও নিও। সবার জিনিস কিনতে কিনতে তুমি নিজের প্রয়োজনের জিনিসটাই কিনতে ভুলে যাচ্ছ। আরে আজকে তো ব্যথা হয়নি, অন্য কোনো দিন কিনে নেব। তাছাড়া ওই মলমটার দাম প্রায় 90 টাকা। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করে লাভ নেই। আমি বরং একটু তেল গরম করে মালিশ করে নেব। দেখো বৌদি, তুমি এই নিয়ে না সব সময় গাফিলতি করো, আর যখন ব্যথা করে তখন শুধু বলো যে মলমটা কিনতে হবে। আমি তোমার আর একটাও কথা শুনবো না। তোমাকে আজকেই মলমটা কিনতে হবে, ব্যাস। এই বলে প্রীতি জয়াকে জোর করে দোকানে নিয়ে গিয়ে মলমটা কিনে নেয়। বাড়ি ফিরে এসে তারা ঠেলা গাড়িটাকে একধারে রেখে বাড়ির ভেতরে প্রবেশ করে। প্রীতি ঘরে ঢুকে বলে, কোথায় গো, কেউ আছো? আমরা এসে গেছি। এই নাও মা, তোমাদের ওষুধ। রিঙ্কু কোথায়? এই দেখো, তোমার জন্য কত সুন্দর একটা ছাতা কিনে এনেছি। হ্যাঁ, উনি এসেছেন বিশ্ব জয় করে। তোকে এসব কে করতে বলে বলতো? তোর মনের মধ্যে কি একটুও চিন্তা ভাবনা নেই? সারা জীবন এভাবে বাড়িতে বসে থাকবি নাকি? আজকে আবার কি হয়ে গেল? আস্তে না আস্তেই আবার শুরু করে দিলে যে। এমনি এমনি শুরু করিনি, তোর কীর্তিকলাপ দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। তোকে আমি আর কতবার বোঝাবো? নিজের বয়সটা দেখেছিস? 40 বছর বয়স হয়ে গেছে, এখনো তুই বাপ ভাইয়ের সংসারে রয়েছিস। তোর কি নিজের একটা সংসার করার ইচ্ছেও জাগে না? মা, কেন এইসব কথা বলছো বলো তো? খুব খিদে পেয়েছে, আগে খেতে দাও। আমাদের তো মাথাগুলো চিবিয়ে খাচ্ছিস, আবার কি খাবি শুনি? না নিজে শান্তিতে আছিস, আর না আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছিস। আরে বাবা, আমাদের গ্রামে তোর বয়সী সমস্ত মেয়ে ছেলে মেয়ের এখন স্কুলে পড়ে, সব বড় বড় হয়ে গেছে। আজ তোর এখনো বিয়ের ফুল ফোটেনি। ফুটবে কি করে? মেয়ে যদি বিয়ে করতে না চায় তাহলে 1000 লোক চেষ্টা করলেও কি হবে নাকি? মা, এটা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আর বাবা, সত্যি কথা বলো তো, আমি বিয়ে করতে রাজি নয় নাকি অন্য কারণ? আচ্ছা, এতদিনে আমার জন্য কতগুলো সম্বন্ধ এসেছে শুনি। যে কয়েকটা এসেছে তারা এত বেশি করে পণ চেয়েছে যে তোমরা নিজেরাই পিছিয়ে গেছো। আমি জানি আমার পরিবারের অত টাকা পয়সা সোনা দানা দেওয়ার সামর্থ্য নেই, তাই এটাকে নিজের জীবন বলে মনে করে নিয়েছি। আর আমি তো বেশ শান্তিতেই আছি, তাহলে তোমাদের সমস্যাটা কিসের? হ্যাঁ, তুই শান্তিতে থাক, সেটাই বড় কথা। আমাদের শান্তি তোর কাছে কিছুই না। যেই মা বাবার মেয়ে 40 বছরেও বাড়িতে বসে থাকে, তাদের যে কি চিন্তা মাথায় থাকে তা তুই কি করে জানবি রে? তোর তো আর সংসার হয়নি বা ছেলে মেয়ে হয়নি। সংসার সন্তানের যন্ত্রণা তোর তো জানার কথা নয়। এই সংসারের বোঝা হয়ে থাক তুই। রমা দেবী এবং দীনেশ বাবু প্রীতিকে এভাবেই কথা শোনান। তখন জয়া আর থাকতে না পেরে বলে, মা, আপনি আর এসব কথা বলবেন না। এই সংসারে যদি সব থেকে বেশি কারোর অনুদান থেকে থাকে তাহলে সেটা হচ্ছে দিদির। দিদি তার জীবনের মূল্যবান সময় আর পরিশ্রম দিয়ে আমাদের সংসারটাকে টিকিয়ে রেখেছে।
আজ যদি দিদি আমার সঙ্গে না যেত তাহলে আমি কিন্তু এই সংসারটাকে একা চালাতে পারতাম না। আপনার ছেলের চিকিৎসার জন্য এতগুলো টাকা, সেগুলো কোথা থেকে আসে? ঘরের খরচ, মেয়ের পড়াশোনা, সবকিছু তো ওই একটাই ভরসা। দিদি আমার কাছে বোঝা নয়, বরং আমার বোঝা কমানোর সাথী। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ওই করে করেই আমার মেয়ের মাথাটাকে আরো চিবিয়ে খাচ্ছ। নিজের সুবিধা দেখতে গিয়ে মেয়েটার যে কি হচ্ছে সেটা তুমি বুঝছো না। তোমার জন্যই তো আজ আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। আর আমার মেয়েটাও এত বোকা যে এটুকু কথাও বুঝতে পারছে না। বৌদি প্লিজ তুমি চুপ করে যাও তো। ওরে না বুঝে না শুনে না তোমাকেও 10টা কথা শুনিয়ে দেবে। চলো আমরা নিজেরা খেয়ে ঘুমাই, আবার তো সকাল সকাল কেনাকাটা করতে যেতে হবে। বেসন মশলা সব শেষ হয়ে এসেছে। এই বলে দুই ননদ বৌদি মিলে খাওয়া দাওয়া করে এবং ঘুমিয়ে পড়ে। কয়েকদিন পর রাতে খেতে বসে জয়া প্রীতিকে বলে, দিদি কালকে তুমি একা দোকান সামলাতে পারবে তো? তুমি তো জানো কালকে তোমার দাদা ট্রিটমেন্টের ডেট আছে, তোমার দাদাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, তুমি নিশ্চিন্তে যাও বৌদি, আমি একা সামলে নেব। আর শোনো, এইবারে তুমিও না একটু ডাক্তারকে দেখিয়ে নিও। তোমার কোমরের ব্যথা তো বাড়ছে কেন সে নিয়ে একটু চিন্তার বিষয় রয়েছে, বুঝলে? সারা পৃথিবীতে 90% মানুষের কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা। সে নিয়ে যদি চিন্তা করতে বসি তাহলে তো আর কিছু করতে হবে না গো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি একবার দেখিয়ে নেব। পরের দিন জয়া তার স্বামীকে নিয়ে হাসপাতালে যায়। এদিকে প্রীতি একা পকোড়ার দোকান খোলে। দূরে দাঁড়িয়ে থাকা প্রকাশ প্রীতিকে দেখে এবং মনে মনে বলে, আরে আজকে প্রীতি একাই এসেছে, ওর সঙ্গে ওর বৌদি আসেনি। আজকে ভালো সময়, আমি আজকে গিয়ে ওর সঙ্গে কথা বলে নেব। কদিন ধরে তো এই দিনটারই অপেক্ষা করছিলাম। এই বলে প্রকাশ প্রীতির সামনে যায় আর বলে, আপনি আজকে একা এসেছেন, আপনার বৌদি আসেনি? না বৌদি আসেনি। আপনি আপনি কি আমার বৌদিকে চেনেন? না মানে আমি আপনাদের এখানে অনেকবার পকোড়া খেয়েছি, প্রায় যাতায়াত করি, তাই আপনাদের চিনি। আসলে আপনার হাতের পকোড়া খুব টেস্ট, আমার তো খুব ভালো লাগে। ও আচ্ছা, আজকে কি আপনি পকোড়া নেবেন? কোন পকোড়া দেব বলুন, কত টাকার? না মানে আমি পকোড়া খেতে আসিনি, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে এসেছিলাম। আমার সাথে? আমার সাথে কিসের কথা? আসলে আপনার মতো সাহসী মেয়েকে আমার খুব ভালো লাগে। আপনি কত পরিশ্রম করেন আর কত সৎ, সব সময় কাজের মধ্যে থাকেন, আবার নিজের পরিবারকেও সাপোর্ট করেন। দেখুন আপনি কি বলছেন আমার মাথায় কিচ্ছু আসছে না। আপনার যদি সত্যি সত্যি কোনো কাজের কথা থাকে তাহলে আপনি পরিষ্কার করে বলুন। না কিছু না, আপনি মন দিয়ে আপনার কাজ করুন, আমি এখন আসছি, তবে খুব শীঘ্রই আপনার সঙ্গে দেখা হবে। এই বলে মুচকি হেসে প্রকাশ সেখান থেকে চলে যায়। পরের দিন প্রকাশ তার মা শোভাদেবীকে বলে, মামা তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তুমি এতদিন ধরে আমার বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছিলে, আর আমি বিয়ে করবো না বলছিলাম না, কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে আমি বিয়ে করতে চাই, একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। কি তুই সত্যি বলছিস? সত্যি সত্যি তোর কাউকে পছন্দ হয়েছে? এতদিন পর উপরওয়ালা আমার কথা শুনেছে। কে সেই মেয়ে আমাকে বল, আমি এক্ষুনি তার বাড়ি যাব। আরে আরে একটু শান্ত হও, আমি তোমাকে সব বলছি। তোমার মনে আছে আমি কিছুদিন আগে তোমাকে বাজারে নিয়ে গেছিলাম আর তুমি একটা দোকান থেকে পকোড়া কিনে খেয়েছিলে? হ্যাঁ মনে আছে তো, তুই তো ওই দোকানের পকোড়ার খুব নাম করিস। তাতে কি হয়েছে? ওখানে কি মেয়েটা ছিল নাকি? সেও কি ওই সময় পকোড়া খাচ্ছিল? না না খাচ্ছিল না, পকোড়া বিক্রি করছিল। আসলে যে মেয়েটাকে তুমি পকোড়া বিক্রি করতে দেখেছো আমি ওই মেয়েটাকেই পছন্দ করি, আর ওকেই আমি বিয়ে করতে চাই। প্রকাশের কথা শুনে তার মা একেবারে আকাশ থেকে পড়ে যান আর বলেন, প্রকাশ তোর কি মাথা ঠিক আছে? কি বলছিস তুই? একটা পকোড়াওয়ালি মেয়েকে তুই বিয়ে করবি? তুই জানিস ওই মেয়েটার বয়স কম করে 40 বছরের কাছাকাছি হবে। তুই ওর থেকে বয়সে 4-5 বছরের ছোট। তাছাড়া ওর লেভেল আর তোর লেভেল আকাশ পাতাল তফাৎ। তুই একটা বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আর ও একটা সামান্য পকোড়াওয়ালি। মা তুমি এভাবে দেখছো কেন? এটা তো ভেবে দেখো, ওর নিজের পায়ে দাঁড়িয়ে একটা বিজনেস করছে, আর আমিও তো তাই করি। আর এই মেয়েটা কত সৎ তুমি জানো? আর বয়সেরও কি আছে, ভালোবাসা যেখানে আছে সেখানে একটা বয়স শুধুমাত্র সংখ্যা। না 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 না, এই সম্বন্ধ আমি কোনো মতে মেনে নেব না। ওই গরিব মেয়েটাকে আমি আমার বাড়ির বউ বলে আমি কখনোই স্বীকার করব না। তোমাকে স্বীকার করতে হবে মা, তা না হলে আমি ভালো থাকবো না। প্রভাদেবী প্রকাশের কথায় রাজি হন না এবং প্রকাশ পরের দিন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দেয়। টানা 3 দিন সে কিছুই খায় না এবং অসুস্থ হয়ে পড়ে। সব শেষে তার মা ছেলের খুশির জন্য বিয়েতে রাজি হয়ে যান এবং তার সঙ্গে একদিন প্রীতির বাড়িতে গিয়ে উপস্থিত হয়।
প্রকাশ এবং তার মাকে একসঙ্গে দেখে সবাই খুব অবাক হয় আর বলে, আরে আপনি আপনি এখানে? কিন্তু কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে প্রীতি, তুমি এদেরকে চেনো নাকি? না মানে সেরকম ভাবে না, আসলে উনি আমাদের দোকানের পকোড়া খুব পছন্দ করেন, কিন্তু এখন তো আমরা পকোড়া বিক্রি করছি না। আপনি বরং সন্ধ্যাবেলা বাজারে আসবেন। প্রীতি, আমার মনে হচ্ছে ওনারা অন্য কোনো কারণে এসেছে। তুমি ঠিক ধরেছো মা, এখানে আমি আমার ছেলের সম্বন্ধ নিয়ে এসেছি। তোমার ননদ প্রীতিকে আমার ছেলে খুব পছন্দ করে, তাই ওদের বিয়ের কথা বলতে আমি এখানে এসেছি। এই কথা শুনেই প্রীতি অস্বীকার করার ভঙ্গিতে প্রকাশকে বলে, আপনি কি ভেবে এখানে এসেছেন? আপনি ভালো করে জানেন আপনার আর আমার মধ্যে কোনো রকমের মিল নেই। আমি আপনার বয়স থেকে বড়, তাছাড়া আপনি বড় লোক বাড়ির ছেলে, প্রত্যেকদিন একটা করে গাড়ি পাল্টান, আর আমার সংসারের যা অবস্থা তাতে একটা জামা পাল্টাতেও আমাদেরকে 10 বার ভাবতে হয়। আমি কখনোই আপনার বাড়ির বউ হতে পারি না। প্রীতির সততা দেখে শোভাদেবী মুগ্ধ হয়ে যান এবং বলেন, দেখো মা, আমি মানছি তুমি ওর থেকে বয়সে কিছুটা বড়, কিন্তু এসব তো সমাজের তৈরি নিয়ম। আর তুমি এই টাকা পয়সার দিক থেকে ছোট বড় কথা বলছো। তোমার মানসিকতা যতটা উন্নত সেই অনুযায়ী তুমি আমার ছেলের সমানই, তাই এখানে কোনো বাধা নেই। আমি খোলা মনে তোমাকে আমার বাড়ির বউ হিসাবে মেনে নিতে রাজি। তুমিও এই নিয়ে আরেকটু বিচার করো মা। আজ আসি, আবার কিছুদিনের মধ্যে আসবো। শোভাদেবী চলে যাবার পর বাড়ির সবাই প্রীতিকে বোঝায় এবং বিয়ের জন্য রাজি করায়। এরই মাঝে একদিন প্রীতি রাস্তার ধারে দাঁড়িয়ে পকোড়া বিক্রি করছিল। তখন দুজন মহিলা তার কাছে আসে আর বলে, এই শুনছিস, আজকাল নাকি পকোড়াওয়ালিদের ভাগ্য ভালো। আমি ভাবছি আমিও আমার মেয়েকে এরকম একটা পকোড়া স্টল করে দেব, তারপর একটা কম বয়সী ছেলে ওর কথার চালে ফেসে যাবে আর বিনা পয়সায় বিয়ে হয়ে যাবে। একদম তাই, পয়সাওয়ালা ছেলেরা তো এখানেই ফাঁসে গো। পকোড়ার বিজনেস কিন্তু ভালোই, বিজনেসের বিজনেস, তার উপরে লটারি। দুই মহিলার কথা শুনে প্রীতির খুবই খারাপ লাগে। এমন সময় প্রকাশ সেখানে আসে আর বলে, প্রীতি, থ্যাংক ইউ সো মাচ। তুমি এতদিন বিয়ে না করেছিলে এবং তার জন্যই তো আমি আজকে তোমায় পেলাম। আর তুমি কত পরিশ্রমী, নিজের কাজ নিজে করতেই ব্যস্ত থাকো, এই গুণগুলোই তো আমার মনে ধরেছে। এবার তুমি ভাবো তো, তুমি যদি অন্য মেয়েদের মতো বাজারে ঘুরে ঘুরে আর সেগুলোই যদি ডিসকাস করতে, তাহলে আমার কি হতো বলো তো? আমার কপালটা খুব ভালো যে তুমি অন্য মহিলাদের মতো না, যারা স্বামীর টাকায় ডিপেন্ড করে আর সংসারে ফার্স্টেশন দূর করার জন্য অন্যের লাইফে ইন্টারফেয়ার করে। তাদের আর কি বলবো, তাদের তো আমি দেখতেই পারি না। প্রকাশের এই জবাবে দুজন মহিলা একেবারে চুপ করে যায় এবং পয়সা দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। প্রকাশের এই উত্তর প্রীতির খুবই পছন্দ হয় এবং কয়েকদিনের মধ্যেই দুজনের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পরও প্রীতি তার বৌদির সঙ্গে পকোড়া ব্যবসা চালিয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই তাদের ব্যবসার খুব নাম হয়। এভাবেই তাদের সবার সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরে আসে। আষাঢ় মাসে চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ, তার উপর একটানা বৃষ্টি হওয়ায় রূপনারায়ণ নদীর বাঁধ উপচে চারিদিকে বন্যার পরিস্থিতি হয়েছিল। শুধুমাত্র রতনপুর শহরটি ছাড়া আশেপাশের বাকি গ্রামগুলো প্রায় ডুবেই গিয়েছিল। আর এই সুযোগে সদ্ব্যবহার করে চলছিলেন রতনপুরের সবথেকে বড় হোটেলের মালিক আদিত্যবাবু। হে, খবরে বলছে এখনো 7 দিন টানা বৃষ্টি হবে। এভাবেই চলতে থাকলে আমার অনেক টাকা লাভ হয়ে যাবে। এখন শুধু হাঁড়ি হাঁড়ি খাবার তৈরি করো আর মোটা টাকা রোজগার করো। হে। আসলে আদিত্যবাবু খুবই লোভী ছিল, আর তাই সে বেশি লাভ করার উদ্দেশ্যে খাবারের মান খারাপ করে দিয়েছিল। এটা হোটেলে আসা সকলেই বুঝতে পারত, কিন্তু কেউ তাকে কিছু বলতে পারতো না। এমনই সেদিন, এ বাবা, কি বিচ্ছিরি খাবার! এর থেকে তো স্কুলের মিড ডে মিল অনেক ভালো। আমার তো দেখেই কেমন গা বমি বমি পাচ্ছে, মনে হচ্ছে যেন ভুল করে কোনো চাইনা রেস্টুরেন্টে চলে এসেছি। এই, বেশি না বকে চুপ করে খা। এই সময় খাবার পাচ্ছিস সেটাই বড় কথা, বুঝেছিস? হ্যাঁ, তা যা বলেছিস। বাড়িতে তো রান্না করা সম্ভবই নয়, রান্নাঘরের মধ্যে জল ঢুকে আছে। এখন যা পাচ্ছি তাই খেয়েই বাঁচতে হবে। এভাবেই আলোচনা করতে করতে রনিতা ও মালিনী অর্ধেক খাবার খেয়েই চলে যায়। ঠিক সেই সময় হরেনাথ বাবু একটা বাঁশের তৈরি নৌকায় চড়ে সেখানে আসে ও সে বলে, এই যে, আমাকে 1 প্লেট সবজি ভাত দিন, আর হ্যাঁ, সঙ্গে 150 জনের খাবার নিয়ে যাওয়ার জন্য প্যাকিং করে দেবেন।
সে তো বুঝলাম, কিন্তু বাবু 150 জনের খাবার কিভাবে নিয়ে যাবেন? এখন তো কোনো গাড়িও পাওয়া যাবে না। আরে সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি সঙ্গে করে বাঁশের নৌকা নিয়ে এসেছি। আপনি শুধু ভালো করে প্যাক করে দিন, নয়তো এই বৃষ্টিতে আমার বাঁশের নৌকা পর্যন্ত পৌঁছানোর আগেই খাবার নষ্ট হয়ে যাবে। এই বলে ওয়েটারটি সেখান থেকে চলে যায় ও সে কিছুক্ষণ পর এসে হরেনাথ বাবুকে 1 প্লেট সবজি ভাত দিয়ে যায়। এরপর হরেনাথ বাবু খাবার খেতে শুরু করে এবং সে একবার খাবার মুখে নিয়ে বলে, ইস, আপনাদের খাবার এত বাজে খেতে, এর থেকে তো ডাল ভাতের স্বাদ অনেক ভালো। দেখুন, আপনার খেতে হলে খান, না তো এখান থেকে চলে যান। এর থেকে ভালো খাবার আপনি এই শহরে কোথাও পাবেন না, বুঝেছেন? এতদিনে আমাদের হোটেলের খাবার খেয়ে কেউই কিছু বলতে পারে না, আর আপনি একদিন এসে নাক সেটকাচ্ছেন। এই পরিস্থিতিতে গ্রামে সকলে না খেয়ে মরার থেকে এই সবজি ভাত খেয়ে বেঁচে থাকা অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি প্যাক করুন। হরেনাথবাবু জেলেপুর গ্রামের একজন দায়িত্বপ্রাপ্ত জমিদার ছিল, আর সে চিরকালই গ্রামবাসীর সুখ দুঃখে তাদের পাশে থেকেছে। তাই আজ বন্যা বিপর্যয়ের সময়ও দারিদ্র গ্রামবাসীর জন্য খাবারের সন্ধানে বাঁশের নৌকা করে হোটেলে এসে উপস্থিত হয়েছে। কমলা বাসন ধুতে ধুতে তাদের কথাবার্তা শুনছিল এবং সে আগেও কিছু ব্যাপার লক্ষ্য করেছিল। তাই কমলা হোটেলের মালিক আদিত্যবাবুর কাছে গিয়ে বলে, বাবু, আমি বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি আপনার হোটেলের রান্না ভালো হচ্ছে না। তাই খরিদ্দাররা সব খাবার না খেয়ে অর্ধেক খাবার নষ্ট করেই চলে যাচ্ছে। আপনি রাঁধুনিটিকে ব্যাপারটা বলুন। রান্না কিভাবে করতে হয়, হোটেল কিভাবে চালাতে হয়, এখন কি তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে নাকি? বাবু, আমি আপনার হোটেলের ভালোর জন্যই বলছিলাম। আমার ভালো মন্দর ব্যাপার আমি বুঝে নেব। তোমার তো সাফ সাফাই ধোয়া মোছার কাজ, তাই না? যাও গিয়ে নিজের কাজ করো, নয়তো এই হোটেল থেকেই বের করে দেবো, বুঝেছো? এরপর কমলা কিছু না বলেই নিজের কাজে চলে যায়। কমলা কিছুদিন আগে বন্যার জলে নিজের ঘরবাড়ি হারিয়ে রতনপুর শহরে এসেছিল এবং বাঁচার তাগিদে হোটেলে ধোয়া মোছার কাজে লেগেছিল। এভাবেই কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, আমি কাঁচা সবজির ব্যবস্থা করতে দূরের গ্রামে যাচ্ছি, আমার ফিরতে হয়তো সময় লাগতে পারে। এখন তুমি এই কয়েকদিন যেভাবে হোক হোটেলটি চালিয়ে নেবে। আর হ্যাঁ, বেশি তেল মশলা দেওয়ার প্রয়োজন নেই, বুঝেছো? এখন এত ভালো করে রান্না করার কোনোই দরকার নেই। বাবু, এমনিতেও আপনার কথা মতো তেল মশলা আগের থেকে কমিয়ে দিয়েছি। এবার যদি আরও কম করি তাহলে খাবার আধসিদ্ধ বলে মনে হবে। আরে লোকের যা মনে হয় তাই হোক, এখন এই দূর সময় খেতে তো হবেই, আর এটাই লুট করার মোক্ষম সময়, বুঝেছো? হে হে। এরপর আদিত্যবাবু কাঁচা সবজি কেনার জন্য চলে যান। তখন বর্ষা কমলাকে সেখানে ডেকে পাঠায় ও সে মনে মনে ভাবে, আদিত্য স্যার এখন থেকে 2 দিন আসবে না, আর এটাই ফাঁকি মারার সুযোগ। এই 2 দিনের রান্নাটা কমলাকে দিয়েই করিয়ে নেব, তাহলে আমার খাটুনিও কম হবে। দিদি, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, তোকে কিছু বলার আছে, শোন। আদিত্য স্যার একটি কাজে বেরিয়েছেন, ওনার হয়তো ফিরতে 2 দিন 3 দিন লেগে যেতে পারে, আর আমার শরীরটাও তেমন ভালো নেই, তাই এই 2 দিনের রান্নাটা তুই করবি। ঠিক আছে ম্যাডাম, আমি এতদিন রান্না করা দেখে দেখে অনেকটা শিখে নিয়েছি, দেখবে আমি ভালো রান্না করব। তুই ভালো রান্না করলেও কি আর খারাপ রান্না করলেও কি, বেচা বিক্রি তো এমনিতেই ভালো হবে। এই বলে কমলা সেদিনে রান্না করতে শুরু করে দেয় এবং সে অতি ভক্তির সঙ্গে হোটেলের সমস্ত রান্নাবান্নার কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সেদিনও হরেনাথবাবু তার বাঁশের নৌকা করে খাবার কিনতে ওই হোটেলে আসে এবং সে আগের মতোই 1 প্লেট খাবার দিতে বলে। কিছুক্ষণ পর খাবার দিয়ে গেলে হরেনাথবাবু খাবার খেয়ে বলে, আরে বাহ, আজ রান্নাটা তো খুব সুন্দর হয়েছে, একেবারে প্রাণ ভরে গেল। কতদিন যে এরকম স্বাদের রান্না খাইনি, আমার তো মনেই নেই। বাবু, আমি করেছি। আগে আমি যখন গ্রামে থাকতাম তখন আমাদেরও একটা ছোট হোটেল ছিল, কিন্তু রূপনারায়ণ নদীর জলে সব তলিয়ে গেছে, এমনকি আমার পরিবারও। এভাবেই কমলা তার অসহায়তার কথা বলতে থাকে। সমস্ত কিছু শোনার পর হরেনাথবাবুর কমলার প্রতি খুবই মায়া হয় ও সে তার নিজের হাত থেকে একটি মূল্যবান রত্নের আংটি খুলে কমলাকে দেয় এবং বলে, দিদি, আমি হয়তো তোমার খুব বেশি উপকার করতে পারবো না, তবে তুমি আমার কাছ থেকে এই আংটিটা নাও, আর তুমি এটা বিক্রি করে নিজের ব্যবসা করো। আমি উপরওয়ালার কাছে সবসময় প্রার্থনা করব যেন উনি তোমার মনস্কামনা পূরণ করে দেন।
কমলা আংটিটা নিতে আপত্তি করলেও শেষে হরেনাথবাবুর অনুরোধে নিতে বাধ্য হয়। এরপর হরেনাথবাবু গ্রামের সকলের জন্য খাবার নিয়ে বাড়ি ফিরে যায়। কমলা সেই আংটিটা বিক্রি করে একটা হোটেল খোলার সিদ্ধান্ত নেয়। পরের দিন হরেনাথবাবু আবার হোটেলে আসে। কমলা বলে, বাবু, আমি এই অসহায় মানুষদের অল্প টাকায় আমার রান্না খাবার বিক্রি করতে চাই, তাই আপনি যদি কিছু সাহায্য করতেন। এটা তো খুবই ভালো কথা, কিন্তু কিভাবে সম্ভব সমস্ত অসহায় মানুষের কাছে পৌঁছানো? হ্যাঁ, তবে তুমি যদি আমার বাঁশের নৌকায় হোটেল বানাতে পারো তাহলে হয়তো হতে পারে। গ্রামটি জেলে ভিত্তিক হওয়ায় হরেনাথবাবুর কাছে অনেক বাঁশের নৌকা ছিল। এরপর হরেনাথবাবু তার কাছে থাকা সব থেকে বড় বাঁশের তৈরি নৌকাটা কমলাকে দেয় এবং কমলা সেই নৌকাটি নিয়ে গ্রামের বিভিন্ন প্রান্তে খাবার পৌঁছাতে থাকে। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। ধীরে ধীরে কমলা তার সুস্বাদু রান্না ও ভালো কাজের জন্য পরিচিতি পেতে থাকে এবং সবশেষে উপরওয়ালার কৃপায় বন্যার জল কমে গেলে সে একটি বাড়ি ও হোটেল বানিয়ে নেয় এবং পরবর্তীতে কখনো কোনো জায়গায় বন্যা হলে সে এভাবেই নৌকাতে করে লোককে সাহায্যের হাত বাড়িয়ে দিত। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।